আজকে আমরা এমন একটা গল্প বলবো যেটা শুনলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে আমাদের ধারণাটাই হয়তো পাল্টে যাবে। এটা এমন এক কাহিনী যা আমাদের দেখায় আমরা যেটাকে আধুনিক উদ্ভাবন বলে ভাবি তার শেকড় আসলে হাজার হাজার বছর পুরনো এক সভ্যতার গভীরে লুকিয়ে আছে। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। শুরু করা যাক এই নাটকীয় উক্তিটা দিয়ে। এটা ছিল সার্জারির ইতিহাসে এক বিস্ময়কর মুহূর্ত, যা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল বলে মনে করা হয়। কিন্তু এর পেছনের আসল গল্পটা ছিল একেবারেই অন্যরকম। তো এই বিস্ময়ের গল্পটা শুরু হয়েছিল ১৯ শতকের লন্ডনে। সেখানে একটা সার্জারিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়ে যায়, আর সেটাকে চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। ভাবুন একবার সেই সময়ের কথা, সালটা ১৮১৪। পুরো ইউরোপ জুড়ে একটা হইচই পড়ে গেছে, কারণ যা আগে প্রায় অসম্ভব বলে মনে করা হতো একজন সার্জন সেটাই করে দেখিয়েছেন। সবাই ভাবছিল এটা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের শুরু। আর এই উদযাপনের একেবারে কেন্দ্রে ছিলেন সার্জন জোসেফ কার্পিও। তাকে তো রীতিমতো প্লাস্টিক সার্জারির জনক বলে ঘোষণা করা হচ্ছিল। কিন্তু ইতিহাসের পাতা যদি একটু উল্টে দেখা যায়, তাহলে বোঝা যায় যে এই গল্পের আসল নায়ক তিনি নন। সত্যিটা আরও অনেক গভীর। ইউরোপ যখন এই নতুন আবিষ্কার নিয়ে মত্ত, ঠিক তখনই আমরা গল্পের মোড়টা ঘোরাব। চলুন দেখি এই যুগান্তকারী জ্ঞানের আসল উৎসটা আসলে কোথায় ছিল। সেই শেকড়ের সন্ধানে আমাদের আজকের এই যাত্রা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? কার্পিও নিজেই স্বীকার করেছিলেন যে এই কৌশলটা তার নিজের আবিষ্কার নয়, বরং তিনি এটা শিখেছেন হাজার হাজার বছর আগে ভারতে লেখা একটা প্রাচীন বই থেকে। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না? কি ছিল সেই প্রাচীন গ্রন্থটা, কে লিখেছিলেন, আর কিভাবে সেই জ্ঞান ১৯ শতকের লন্ডনে গিয়ে পৌঁছল? আমাদের এই বিশ্লেষণ সেই রহস্যের উপর থেকেই পর্দা সরাবে। এই রহস্যের জট খুলতে আমাদের চলে যেতে হবে প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় পেছনে। চলুন পরিচিত হওয়া যাক আমাদের এই গল্পের আসল নায়কের সাথে, প্রাচীন ভারতের ঋষি এবং শল্যচিকিৎসার জনক হিসেবে পরিচিত আচার্য সুশ্রুত। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য, তাই না? পশ্চিমা বিশ্বে যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, সেই হিপোক্রেটিসেরও জন্মের প্রায় ১৫০ বছর আগে বারাণসীর গঙ্গার তীরে বসে সুশ্রুত এমন এক চিকিৎসা পদ্ধতির ভিত্তি তৈরি করেছিলেন যা আজও প্রাসঙ্গিক। সুশ্রুত সংহিতা কিন্তু শুধু একটা বই ছিল না, বলতে পারেন সার্জারির একটা আস্ত বিশ্বকোষ। ছানি অপারেশন, ভাঙা হাড় জোড়া দেওয়া, এমনকি সিজারিয়ান ডেলিভারির মতো ৩০০রও বেশি জটিল পদ্ধতির বিস্তারিত বর্ণনা ছিল এতে। আর হ্যাঁ, অবশ্যই ছিল সেই নাক পুনর্গঠনের কৌশল। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এর পদ্ধতিগত নির্ভুলতা। ভাবা যায় পাতা দিয়ে নিখুঁত মাপ নেওয়া, কপাল থেকে চামড়া নিয়ে নাকের ওপর স্থাপন করা, আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে নল ব্যবহার করা। এই কৌশলগুলো আধুনিক সার্জারির মূল নীতির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। কিন্তু সুশ্রুতের শিক্ষাটা শুধু ছুরি-কাঁচি চালানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর থেকেও অনেক বড় ব্যাপার ছিল একজন সার্জনের নৈতিকতা, তার দর্শন। বলতে পারেন ওটা ছিল তাদের পবিত্র শপথ। এই একটা কথাই বুঝিয়ে দেয় তখনকার চিকিৎসা দর্শন কতটা গভীর ছিল। রোগীর প্রতি একজন সার্জনের যে মমত্ববোধ আর দায়বদ্ধতা থাকা উচিত, সেটা এখানে খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। মানে ব্যাপারটা এমন যে সুশ্রুতের মতে একজন ভালো সার্জন হতে গেলে শুধু দক্ষ হাত হলেই চলবে না, তার সাথে থাকতে হবে একেবারে স্থির একটা মন এবং রোগীর জন্য অগাধ সহানুভূতি। দক্ষতা এবং চরিত্র দুটোই সমান গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রশ্ন হলো, প্রাচীন ভারতের এই অবিশ্বাস্য জ্ঞান, এটা কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে দেশ মহাদেশ পেরিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল? চলুন সেই লম্বা যাত্রাটা একবার দেখে নেওয়া যাক। এই জ্ঞান ছড়িয়ে পড়ার পেছনে মূল কারণ ছিল ১৭৯৩ সালে পুনেতে ঘটা একটা ঘটনা। কুয়াশজি নামে এক গাড়ি চালক ছিলেন, টিপু সুলতানের সেনাবাহিনীতে কাজ করতেন। এক যুদ্ধে তার নাকটা কেটে যায়। প্রায় ১ বছর পর একজন স্থানীয় বৈধ কপাল থেকে চামড়া নিয়ে আশ্চর্য সফলতার সাথে তার নাকটা আবার তৈরি করে দেন। আর ভাগ্যক্রমে সেই সময় সেখানে দুজন ব্রিটিশ সার্জন উপস্থিত ছিলেন। তারা তো পুরো ঘটনাটা দেখে একেবারে হতবাক, এতটাই অবাক হয়েছিলেন যে তারা এর একটা সচিত্র প্রতিবেদন ছাপিয়ে দেন লন্ডনের জেন্টলম্যানস ম্যাগাজিনে। আর এই একটা ঘটনাই পশ্চিমা বিশ্বে এই প্রাচীন জ্ঞান ছড়িয়ে পড়ার অনুঘটক হয়ে ওঠে। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাপথটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ৬০০ খ্রিস্টপূর্বাব্দে ভারতে শুরু, তারপর ৮ম শতাব্দীতে আরবে এর অনুবাদ হল, আর সেখান থেকে পারস্য হয়ে
শেষমেশ ইউরোপে পৌঁছল। ভাবা যায় হাজার হাজার বছরের এক দীর্ঘ সফর। আর মজার ব্যাপার হলো, জোসেফ কার্পিও যখন ইউরোপে এই সার্জারিটা করেন তখন তিনি নিজেই এর নাম দিয়েছিলেন ইন্ডিয়ান রাইনোপ্লাস্টি, মানে এর ভারতীয় উৎসের প্রতি একটা সরাসরি স্বীকৃতি। আর সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার কি জানেন? প্রায় ২৫০০ বছর পেরিয়ে গেলেও এই কৌশলের মূল নীতিগুলো কিন্তু আজও এই একবিংশ শতাব্দীতেও প্লাস্টিক সার্জনরা ব্যবহার করছেন। এটা প্রমাণ করে যে আসল জ্ঞান কখনো পুরনো হয় না। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমরা আজ যেগুলোকে আধুনিক বা নতুন উদ্ভাবন বলে দাবি করি, তার কতগুলো আসলে প্রাচীন জ্ঞানেরই নতুন রূপ? হয়তো ইতিহাসের গভীরে এমন আরও কত জ্ঞান আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না?